আনোয়ার ম্যাথ কেয়ারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অধ্যায় 2 সেট ও ফাংশন এখান থেকে কিছু পৃষ্ঠা আলোচনা করব। তো দেখো, আলোচনাটা শুরু করা যাক। সেট শব্দটি আমাদের সুপরিচিত, তার মানে সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। ডিনার সেট বলতে যেমন 32 পিসে সেট হয়, 48 পিসে সেট হয় এবং 64 পিসে সেট হয়। স্বাভাবিক সংখ্যার সেট বলতে স্বাভাবিক সংখ্যা আমরা জানি ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4, 5 এইভাবে অসংখ্য পর্যন্ত চলতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। অনুরূপভাবে মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক গণিতের ভিত্তি হিসাবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জস ক্যান্টর 1845 থেকে 1918 সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তাহলে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন কে? জার্মান গণিতবিদ জস ক্যান্টর। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। তাহলে জস ক্যান্টর কোন বিষয়ের উপর ধারণা প্রদান করেন? অসীম সেটের উপর ধারণা প্রদান করেন এবং গণিতশাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন। তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। তো দেখো, এই বইটির নাম তোমরা অবশ্যই মনে রাখবে, এটা একটা বইয়ের নাম, সেট তত্ত্ব। এ অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে। শক্তি সেট ব্যাখ্যা করতে এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে। ক্রমজোড় ও কার্তেশীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে। উদাহরণ ও ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়া সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। অনন্বয় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে। ডোমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে। ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। সেট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, সেট কি, কাকে বলে এবং সেটের প্রতীকের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায় সে বিষয়টা নিয়ে একটু দেখি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যদি তোমাকে প্রশ্ন করা হয় সেট কাকে বলে, তাহলে তুমি উত্তর হিসেবে দিতে পারবে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। তোমাদের হয়তো নবম দশম শ্রেণীর পাঠ্য বই দিয়েছে, তো মনে করো ওই পাঠ্য বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত এই 3টি বিষয় নিয়ে একটি সেট গঠন করা হয়েছে। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট,
তো বিজোড় সংখ্যা তোমরা চিনো, বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9। এইভাবে আমরা একের পর এক পর্যায়ক্রমে বিজোড় সংখ্যাগুলো লিখব। এভাবে কয়টা দিতে বলছে? 10টি। তো এভাবে যদি আমরা 10টি স্বাভাবিক বিজোড় সংখ্যা লিখি তাহলে আমরা পাব স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC থেকে শুরু করে XYZ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে সেটকে কিভাবে প্রকাশ করা হয়, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC থেকে শুরু করে XYZ দ্বারা প্রকাশ করা হয়। যেমন 2, 4, 6 সংখ্যা তিনটির সেট A সমান 2, 4, 6। তো এখানে দেখো 2, 4, 6 এই তিনটি সংখ্যার সেট ইংরেজি বড় হাতের অক্ষর এ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং শুরুতে ও শেষে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং এই যে প্রত্যেকটা উপাদান বা বস্তু এখানে কমা দিয়ে দিয়ে আলাদা করা হয়েছে। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান এলিমেন্ট বলা হয়। তাহলে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। যেমন বি সেট সমান A, B, অর্থাৎ বি সেটের উপাদান হচ্ছে A এবং B। হলে বি সেটের উপাদান A এবং B। উপাদান প্রকাশের চিহ্ন, এই চিহ্নটাকে বিলংস টু বলে। তো এই চিহ্নটা অবশ্যই তোমরা মনে রাখবে যে এই চিহ্নটা হলো কি বিলংস টু। অতএব A বিলংস টু B, অর্থাৎ এই বড় হাতের B এর সদস্য হচ্ছে কি A, ছোট হাতের A, এবং পড়া হয় A B এর সদস্য, A বিলংস টু B। অনুরূপভাবে B বিলংস টু B এবং পড়া হয় B B এর সদস্য, B বিলংস টু B। তো এখানে দেখো এই যে এই B এর সদস্য হচ্ছে A বা উপাদান A, আবার এই B এর সদস্য হচ্ছে B। তাহলে এখানে B সেটের এই B সেটটাকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এর উপাদান হচ্ছে A এবং B। তাই এখানে বলে দেওয়া হলো যে এই B এর সদস্য A এবং এই B এর সদস্য B। তো এটাকে আমরা এভাবে বলতে পারি A বিলংস টু B, অর্থাৎ B এর সদস্য হচ্ছে A এবং B বিলংস টু B, অর্থাৎ এই B এর সদস্য হচ্ছে B। উপরের B সেটে C এর উপাদান নেই, অর্থাৎ এখানে দেখো এই B সেটে এখানে কিন্তু উপাদান কি আছে? A আর B আছে, এখানে C উপাদান নেই। অতএব C ডাজ নট বিলংস টু B, পড়া হয় C B এর সদস্য নয়, C ডাজ নট বিলংস টু B। আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। সেট সম্পর্কে ধারণা এবং সেটকে প্রতীকের সাহায্যে কিভাবে আমরা প্রকাশ করব সেটা আমরা দেখলাম। তো এবার আসা যাক সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করি। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। তো সেটকে কয় পদ্ধতিতে প্রকাশ করা হয়? দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা তালিকা পদ্ধতি, রোস্টার মেথড বা টেবুলার মেথড, ও সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তাহলে আমরা সেটকে কয় পদ্ধতিতে প্রকাশ করলাম? দুই পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি হলো তালিকা পদ্ধতি এবং দুই নম্বর পদ্ধতি হলো সেট গঠন পদ্ধতি। এবার তালিকা পদ্ধতি সম্পর্কে আলোচনা করি।
তালিকা পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনীর চিহ্ন, এর মধ্যে আবদ্ধ করা হয়। তার মানে তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তো যদি কোনো সেটে একাধিক উপাদান থাকে তাহলে সেই উপাদানটা আমরা কমা ব্যবহার করে আলাদা করব। যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে। তো উদাহরণগুলো লক্ষ্য করো। এ সেট সমান এ কমা বি, অর্থাৎ এই যে এ কে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করেছি আর এর উপাদান হচ্ছে এ কমা বি। তো শুরুতেই দ্বিতীয় বন্ধনী এবং শেষে দ্বিতীয় বন্ধনী, আর এখানে একের অধিক উপাদান রয়েছে তাই এখানে কমা দিয়ে এ এবং বিকে আলাদা করা হয়েছে। অনুরূপভাবে বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটা উপাদান কমা চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে। সি সেটের উপাদান হচ্ছে নিলয়, তিশা, শুভ্রা, শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটা নামকে কমা দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। তো সি সেট হচ্ছে একটি নামের সেট ইত্যাদি। তো আমরা তালিকা পদ্ধতিতে কিভাবে সেটকে প্রকাশ করা হয় সেটা জানলাম। তালিকা পদ্ধতিতে সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা থাকবে, আর একের অধিক যদি উপাদান থাকে তাহলে কমা দিয়ে আলাদা করতে হবে। এবার আসো সেট গঠন পদ্ধতিতে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করেই উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। তার মানে তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল, কিন্তু সেট গঠন পদ্ধতিতে কি করা হচ্ছে, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য এর সাধারণ ধর্মের উল্লেখ থাকবে। যেমন এ সেট সমান, শুরুতেই সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী এক্স, এই চিহ্নটাকে বলা হয় যেন চিহ্ন, এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখানে দেখো এই যে বলা হয়েছে এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, তো স্বাভাবিক যে বিজোড় সংখ্যা সেই বিজোড় সংখ্যাগুলোই হবে এ সেটের উপাদান। তো এখানে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই, কিন্তু এই উপাদানগুলোকে নির্ধারণ করার জন্য স্বাভাবিক একটা, এই যে এখানে স্বাভাবিক বিজোড় সংখ্যা বলছে, তার মানে সাধারণ একটা ধর্মের উল্লেখ আছে। এই ধর্মটা দেখেই আমরা বুঝতে পারবো যে হচ্ছে এ সেটের উপাদানগুলো কি। তো এ সেটের উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, যেমন হচ্ছে 1 3 5 7, এইভাবে স্বাভাবিক যে বিজোড় সংখ্যা সেগুলোই হচ্ছে এ সেটের উপাদান। এখানে একটি বি সেট দেওয়া রয়েছে, এটাও আমাদের দেওয়া রয়েছে সেট গঠন পদ্ধতিতে। শুরুতে সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। তো এখানে দেখো, এখানে উপাদান নির্ধারণের জন্য এখানে সাধারণ ধর্মের উল্লেখ আছে। তো সাধারণ ধর্মটা কি, নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। তো প্রথম 5 জন বলতে রোল নাম্বার 1 2 3 4 এইভাবে 5 পর্যন্ত নিতে হবে ইত্যাদি। এখানে দেখো আমরা লক্ষ্য করি এই যে এই চিহ্নটা, এই চিহ্ন দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন আর ইংরেজিতে সাজ দ্যাট বোঝায়। তাহলে এই চিহ্নটাকে কি বোঝায়, এই চিহ্ন দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন, আর ইংরেজিতে যদি বলো তাহলে সাজ দ্যাট বোঝায়। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রোল দেওয়া থাকে, এজন্য এ পদ্ধতিকে রোল মেথডও বলা হয়। তাহলে সেট গঠন পদ্ধতিকে সাধারণ নিয়ম দেওয়া থাকে বা শর্ত দেওয়া থাকে, এজন্য আমরা এই পদ্ধতিকে রোল মেথডও
বলতে পারি। তো দেখো, সেট প্রকাশের পদ্ধতি ছিল আমাদের দুইটা, একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এর উপর ভিত্তি করে নিচে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, আমরা এই উদাহরণগুলো সমাধান করব। উদাহরণ 1, এ সেট সমান 7, 14, 21, 28। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে দেখো, এই যে এ সেট সমান যে উপাদানগুলো দেওয়া আছে, এই উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে। তার মানে যে পদ্ধতিতে দেওয়া আছে সেটা হলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখান থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে যেহেতু সমাধান করেই দেওয়া আছে, তো এখানে আমি তোমাদের শুধুমাত্র একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এ সেটের উপাদানগুলো কি কি? 7, 14, 21, 28। তো এ সেটের উপাদানগুলো এখানে লেখা হলো। এখানে প্রত্যেক উপাদান 7 দ্বারা বিভাজ্য। তার মানে প্রত্যেকটা উপাদান, অর্থাৎ 7কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 7 একে 7, তার মানে 1। 14কে আবার 7 দ্বারা যদি ভাগ করি তাহলে 7 দুগুণে 14, তার মানে 2। আবার 21কে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 7 21, তার মানে 3। আবার 28কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 4 7 28, তার মানে 4। তো 7 এর গুণিতক, তো এগুলোকে 7 এর গুণিতকও বলা যায়, এবং 28-এর বড় নয়। তো দেখো, এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 28। 28-এর বড় কোনো সংখ্যা নেই। অতএব আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি, যেহেতু সেট গঠন পদ্ধতিতে সাধারণ ধর্মের উল্লেখ থাকবে উপাদান নির্ধারণের জন্য। অতএব এ সেট সমান, শুরুতে সেকেন্ড ব্র্যাকেট, এক্স যেন এক্স, 7-এর গুণিতক এবং 0 থেকে বড় এবং 28-এর সমান অথবা 28 থেকে ছোট এক্সের যে মান হবে সেই মানটাই হবে কি আমাদের এ সেটের উপাদান। তাই এখানে বলা হচ্ছে যে এক্স যেন এক্স, 7-এর গুণিতক এবং 0 থেকে বড়, 28-এর সমান বা 28 থেকে ছোট। এবার আসো 2 নাম্বার উদাহরণে। 2 নাম্বার উদাহরণে দেওয়া আছে বি সেট সমান এক্স যেন এক্স, 28-এর গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতিটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা সেট তালিকা পদ্ধতি প্রকাশ করব। তো এখানে কি করে বুঝবো যে সেট গঠন পদ্ধতিতে আছে? তো দেখো, এখানে এর বি সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই, কিন্তু এখানে সাধারণ ধর্মের উল্লেখ আছে উপাদান নির্ধারণের জন্য। সেটা কি? 28-এর গুণনীয়ক, অর্থাৎ 28-এর যে গুণনীয়ক হবে সেটাই হচ্ছে এই বি সেটের উপাদান। তো এখানে আমরা 28-এর গুণনীয়ক বের করি। 28 করতে 28, 14 দুগুণে 28, আবার 4 7 28। তাহলে এখানে আমাদের এই 28-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। তো দেখো, 28-এর গুণনীয়ক সমূহ 1, 2, 4, 7, 14, 28। অতএব নির্ণয়ের সেট তালিকা পদ্ধতিতে লিখতে পারি বি সমান, অর্থাৎ যেহেতু ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হয়, তাই বি সেট সমান, যেহেতু তালিকা পদ্ধতি সেহেতু শুরুতে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট হবে, এবং 1-এর অধিক উপাদান যদি থাকে, তো এখানে 1-এর অধিক উপাদান আছে, সবগুলোকে কমা দিয়ে আলাদা আলাদা করে দেখাইতে হবে। তো এখান থেকে দেখো 1, 2, 4, 7, 14, 28 প্রত্যেকটা উপাদানই দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে আলাদা করা হয়েছে। এবার আসো 3 নাম্বার উদাহরণে। সি সমান, শুরুতে সেকেন্ড ব্র্যাকেট, এক্স যেন এক্স, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে বলা হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক বলতে আমরা পূর্ণ সংখ্যা বলতে বুঝি 1, 2, 3, 4, 5, 6, এইভাবে অসংখ্য সংখ্যা হতে পারে। এবং সেই পূর্ণ সংখ্যাটা কি হবে? এক্স স্কোয়ার, তার মানে এক্সের বর্গ, যা 18-র চাইতে ছোট। তার মানে এই যে চিহ্নটা দেওয়া আছে, এই ভিতরে যে চিহ্ন যেটা থাকবে সেটা হচ্ছে বড়, আর বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট।
তার মানে আমরা যেই পূর্ণ সংখ্যাটা নিব, এক্সের মান হিসেবে যে পূর্ণ সংখ্যাটা নিব সেটার উপর যদি বর্গ করি তাহলে সেটা 18-র চাইতে কি হতে হবে, ছোট হতে হবে। সেই সংখ্যাগুলাই হবে সি সেটের উপাদান। তো সমাধান ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ। তো দেখো এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ লেখা হয়েছে। এখানে এক্স এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 হয়, অর্থাৎ এক্স এর মান যদি 1 হলে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মানে কি এক্স এর উপর বর্গ। তো এক্স এর মান আমরা কত ধরলাম 1, তাহলে এখানে 1 এর উপর বর্গ করতে হবে, অর্থাৎ 1 এর উপর যদি বর্গ থাকে তো 1 দ্বারা 1কে এখানে এটা স্কোয়ার, স্কোয়ার মানে কি 2, 1 দ্বারা 1কে কয়বার গুণ করব, 2 বার গুণ করব। তো 1 দ্বারা 1কে 2 বার গুণ করলে 1ই হয়, 1। এবার এক্স এর মান যদি পূর্ণ সংখ্যা 2 হয় তাহলে কি হবে, তো এক্স এর উপর বর্গ অর্থাৎ এই 2 এর উপর বর্গ, আর 2 এর উপর বর্গ থাকা মানে 2 দ্বারা 2কে 2 বার গুণ করতে হবে, 2 গুণ 2। তো 2কে 2 বার গুণ করলে 2 2 গুণ 4 পাবো, তো এই যে 4। এক্স এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 হয় তাহলে এক্স এর উপর বর্গ, তার মানে 3 এর উপর বর্গ, তো 3 এর উপর বর্গ করলে আমরা পাবো 3 তিরিককে 9, যা 18 থেকে ছোট। কিন্তু এখানে আমাদের দেখো যেই সত্যটা দেওয়া ছিল, সত্যটা হচ্ছে এক্স এর বর্গ হবে এবং সেই বর্গ সংখ্যাটা কি হবে 18 থেকে ছোট হবে। তো এখানে যে এই এক্স এর মান যখন 1 ধরলাম তখন আমাদের এর বর্গ করে আমরা পেলাম কত 1, যা 18 থেকে ছোট। আবার এক্স এর মান যখন 2 ধরলাম তখন এই 2 এর উপর বর্গ করে পাইলাম কত 4, যা 18 থেকে ছোট। আবার এক্স এর উপর বর্গ, এক্স এর মান যখন 3 হলো তখন এই যে এখানে 3 এর উপর বর্গ, তার মানে 3 তিরিককে 9, তো 3 এর উপর বর্গ করে তার মান পাইলাম কত 9, যা 18 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল 4 হলে তো এক্স এর উপর স্কোয়ার আছে বা বর্গ আছে, সেহেতু আমরা এখানে 4 এর উপর বর্গ করব, তাহলে 4 4 16 পাবো, যা 18 থেকে ছোট। অনুরূপভাবে এক্স ইকুয়াল 5 হলে এক্স এর উপর বর্গ, তার মানে 5 এর উপর বর্গ, আর 5 এর উপর বর্গ করলে 5 5 কত হবে 25 হয়, যা 18 চেয়ে বড়। তো দেখো এখানে এই যে 5 এর উপর যদি বর্গ করি তাহলে হচ্ছে কত 25, কিন্তু সেটা বলা হয়েছে কি 18 থেকে ছোট হতে হবে। তো এখানে আমরা এটা যেহেতু 18 থেকে বড় সেহেতু এটা আমরা গ্রহণ করতে পারবো না, তাহলে এটা 18 চেয়ে বড়। তাহলে আমাদের শর্ত অনুসারে মান কোনটা কোনটা গ্রহণ করা লাগবে, যেইটার উপর যেই সংখ্যার উপর বর্গ করে 18 থেকে ছোট, অর্থাৎ যেমন 18 থেকে ছোট 1, এই যে 1, এরপর হচ্ছে 2, 3, এরপর 4, এদের উপর বর্গ করলে আমরা 18 থেকে ছোট পাচ্ছি। তাহলে এখানে সত্তা অনুযায়ী গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ 1, 2, 3 এবং 4। অতএব নির্ণয় সেট তালিকা পদ্ধতিতে সি সেট সমান শুরুতে সেকেন্ড ব্র্যাকেট শেষে সেকেন্ড ব্র্যাকেট, এবং এই উপাদানগুলো যেহেতু একের অধিক সেহেতু আমরা কমা দিয়ে দিয়ে আলাদা করে দেখাবো। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। আগামী পর্বে আমরা নিচের এই কাজটি সমাধান করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।